দাফনের দেশে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান অপূরণীয় ক্ষতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক, দাফনের বিষয়ে সিদ্ধান্তকাল। আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ সহায়তা জীবন বাঁচাতে রাখবে ভূমিকা, বললেন অর্থনীতিবিদরা। ছুটি বাড়ল 30 মে পর্যন্ত, কর্মস্থল ত্যাগে মানা, চলাচলেও কড়াকড়ি, ভিড় থেমে নেই কেনাকাটায়, ঈদগাহ ও খোলা জায়গায় ঈদ জামাতে নিষেধাজ্ঞা। দেশে 24 ঘন্টায় কমেছে মৃত্যু ও আক্রান্ত, বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়ালো 3 লাখ, করোনা ভাইরাস নির্মূল হবে না জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে বাড়ছে অসন্তোষ, জটিলতা কমানোর চেষ্টা, দেশের চিকিৎসায় প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি। করোনায় ভয়াবহ বিপর্যয়ে রপ্তানি খাত, ক্রেতাদের সঙ্গে অনলাইন বাণিজ্য বাড়ানোর পরামর্শ, বন্দর ব্যবহারে রেলপথ সচলের দাবি। এবং তামিমের ধারাবাহিক ফেসবুক আড্ডায় প্রোটিয়া তারকা ডুপ্লাসি আমন্ত্রণ পেলেন বিপিএলে, বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে স্বাগত। রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। বৃহস্পতিবার বিকেল 4:55 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নিভে গেল জাতির বাতিঘর, অদেখা ভুবনে পাড়ি জমালেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে গেল 27 এপ্রিল রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর 9 মে থেকে সিএমএইচ এ নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আনিসুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের খ্যাতিমান এই ব্যক্তি। দেশের প্রতিটি সংকটকালে তার বক্তব্য এবং ভূমিকা দিক নির্দেশক হিসেবে কাজ করেছে, আর তাই তো তাকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ সাহিত্য অঙ্গন। জাগ্রত রাখতে চেয়েছেন সব সময় নিজের বোধ দিয়ে, মানবিক চেতনা দিয়ে, নিজের দর্শনের আলোকে। তিনি আমাদের সাংস্কৃতিক বোধের মানুষ, সামাজিক সচেতনতার মানুষ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ। 1937 সালের 18 ফেব্রুয়ারিতে কলকাতায় জন্ম আনিসুজ্জামানের। 2018 সালের জুলাই মাসে সরকার তাকে জাতীয় অধ্যাপক পদে সম্মানিত করে। কলকাতায় মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন তিনি। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার রচিত ও সম্পাদিত বিভিন্ন গ্রন্থ শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধকালীন তার ভূমিকা, মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন তার ভূমিকা, অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা এবং সর্বোপরি কল্যাণময় চেতনা সবসময় আমাকে দিক নির্দেশনা দিয়েছে। শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংগঠনিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলা সাহিত্যের এই পুরোধা ব্যক্তিত্ব। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। জাতীয় অধ্যাপক এবং নিজের শিক্ষক ডক্টর আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আনিসুজ্জামানকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করেন। স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন আনিসুজ্জামানের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী। প্রধানমন্ত্রী এ সময় শিক্ষাক্ষেত্রে তার অনন্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আরও বলেন, তার মতো বিদগ্ধ ও জ্ঞানী মানুষের মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি পরিবারকে 2,500 টাকা করে মোট 1250 কোটি টাকা বিতরণ করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, কিছুটা শিথিলতা থাকায় বাংলাদেশে করোনা আক্রান্তের হার বেড়েছে, তবে ক্রমান্বয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। দেশের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের ত্রাণ ও করোনায় কর্মহীন হয়ে যাওয়া 50 লাখ পরিবারের জন্য এই আর্থিক সহায়তা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সামাজিক সুরক্ষার আওতায় যে 50 লক্ষ পরিবার রয়েছে তারা এই অনুদান পাবে না। ফোনের মাধ্যমে আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরটা সম্পূর্ণ নজরদারিতে আছে। প্রধানমন্ত্রী জানান, করোনা পরবর্তী কর্মসংস্থান বাড়াতে এবং গ্রামাঞ্চলের মানুষের জন্য ঋণ সহায়তা দিতে কর্মসংস্থান ব্যাংক সহ মোট 4টি প্রতিষ্ঠানকে 2,000 কোটি টাকার আমানত দেবে সরকার। আমরা আরো 2,000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। শেখ হাসিনা বলেন, প্রথম থেকেই যথাযথভাবে নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশে করোনার মৃত্যুর সংখ্যা অপেক্ষাকৃত কম। যদিও আমরা কিছুটা আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। কারণ আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলির সাথে আমাদের দেশের তুলনা করি, সে তুলনায় আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সংক্রমণ রোধে সার্বক্ষণিক মাস্ক পরে থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। N95 কিন্তু সাধারণ মানুষের পড়ার জন্য না, এটা ডাক্তার, নার্স বা যারা করোনা ভাইরাস রোগীকে সেবা দেবে তাদের জন্য। এটা সাধারণভাবে পড়া বা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই বা প্রয়োজনও নাই। ঘরে তৈরি করেও মাস্ক পরা যায়। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনার বর্তমান সংকটে মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে ভালো উদ্যোগ সরকারের নগদ সহায়তা, বলছেন অর্থনীতিবিদরা। এজন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তারা। সহায়তার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বানও জানিয়েছেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভয়াবহ থাবা জীবিকার মাধ্যমটুকু কেড়ে নেয় হতাশায় কোটি কোটি মানুষ। নানাভাবে তাদের ত্রাণ সহায়তা দেয়া হলেও তা দিয়ে কতটুকুই বা চলে। সংসারে চাল, ডাল, তেলের বাইরেও যে রয়েছে নানাবিধ খরচ। সরকারের নগদ সহায়তার ঘোষণায় সেই মানুষগুলোর মুখে ফুটেছে হাসি। মোবাইলের মাধ্যমে দেওয়া 2500 টাকা আমি আমার সংসার নিয়ে কোনোভাবেই আমি চলতে পারবো। আপনি যে আজ নগদ অর্থ প্রদান করলেন, তা পেয়ে আমার কৃষক বাবা খুবই উপকৃত হবেন। নগদ এই সুবিধার আওতায় পড়বে বেকার হওয়া রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ছোট ছোট ব্যবসায় কাজ করা শ্রমিক, পোল্ট্রি খামার শ্রমিক, পরিবহন শ্রমিক ও রাজপথের হকাররা। বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির থাকবে যে গভর্নমেন্ট এখন একসাথে এতগুলো টাকা মানুষের হাতে রুরাল এরিয়াতে ডিস্ট্রিবিউট করতে পারছেন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামানের মতে, সহায়তা বন্টনে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা বাছাই করা হয়েছে, বাছাই করে সবচেয়ে খারাপ যাদের অবস্থা সেই 50 লাখ টাকা দেওয়ার কথা, সেই 50 লাখ মানুষকে দেওয়ার কথা। এবং আশা করি আমি তালিকাটা তৈরি হয়েছে, এই যে নীতি আসছে সেই নীতির আওতায় কিছু হয়তো আমাদের হবে, এই দেশে হয়। তবে তালিকার বাইরে কেউ থেকে গেলে তাদেরকেও অন্তর্ভুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। অতি ক্ষুদ্র যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 1 কোটির মতো, 3-3.5 কোটি কাজ করে। তাদের কাছে পৌঁছানো ব্যাংকের মাধ্যমে সম্ভব নয়। পিকেএসএফ সরকারি অর্গানাইজেশন, সরকারের অর্থায়নে এটা চলে, সেক্ষেত্রে পিকেএসএফ কেও ইনভলভ করা যেতে পারে। তবে সহায়তা খুব বেশি দিন না দেওয়ার পক্ষেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। 17 মে থেকে 30 মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 7ম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে। এই ছুটির মধ্যে শবে কদর ও ঈদের ছুটি অন্তর্ভুক্ত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়,
করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী 16 মের পর শর্ত সাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী 17 থেকে 28 মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ছুটির সময়ে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত সীমিত থাকবে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে শপিং মল বা দোকানপাট খোলার কথা থাকলেও তা মানছেন না রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ। এতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সড়কে মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় আজও জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। একদিকে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অন্যদিকে ঈদের কেনাকাটায় ব্যস্ততা বাড়ছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলোয়। বসুন্ধরা সিটি সহ বেশ কিছু বড় শপিং মল বন্ধ থাকায় নগরবাসী অনেকে ঝুঁকছেন ফুটপাথ ও ছোট ছোট মার্কেটগুলোয়। রাজধানীর নিউ মার্কেট বন্ধ থাকলেও চালু রয়েছে পাশের মার্কেটগুলো। এসব এলাকায় দোকানের চেয়ে ফুটপাথে মানুষের কেনাবেচার হিড়িক। আমার প্রয়োজন দেখে আসলাম, টাকা নাই পয়সা নাই, করবো কি, যাওয়া লাগতেছে মাল কিনতে। একই অবস্থা গুলিস্তান ও বংশাল এলাকায়। এসব এলাকায় সড়ক কিংবা বাজার সব জায়গায় মানুষের ইচ্ছামতো চলাচল, তোয়াক্কা নেই স্বাস্থ্য ঝুঁকির। প্রতিটা দোকানে প্রতিটা মার্কেটে সর্বক্ষণ স্প্রে করতেছে। দেশ বাঁচিয়ে আবে বাঁচলে ঈদ করতে পারবো। যারাই ভিতরে ঢুকেছেন তাদেরকে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে ভিতরে ঢোকার অনুমতি আমরা দেওয়ার সেই ব্যবস্থা নেই। আমি যে সেক্টরটার ভ্যাকসিন প্লাস্টিক ওইটা আমরা খুলতে দিই, কিন্তু কিছু কিছু সাইকেল পার্টসের দোকানদার খুলছে, কিন্তু সেইগুলোও আমি কাউন্সিলরের সাথে কথা বলছি। সড়কে গণপরিবহন না চললেও কমতি নেই ব্যক্তিগত গাড়ি ও রিক্সা চলাচল। প্রতিনিয়ত বাড়ছে মানুষের চাপ। তাদের সচেতনতায় মাঠে এখনও সক্রিয় সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কন্টিনিউ করব যতদিন পর্যন্ত করোনার বিস্তার রোধ মিনিমাম না হবে বা না কমবে। যেহেতু সীমিত আকারে সব খুলে দেওয়া হয়েছে, তো প্রয়োজন শেষে যেন সবাই যার যার নিরাপদ স্থানে চলে যান। সচেতন না হলে করোনা ভয়াবহতা কমবে না বলে মত তাদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এবার রোজার ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছের মসজিদে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সূচনে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে নতুন করে করোনা শনাক্ত 1041 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,863 জনে। আর গত 24 ঘন্টায় আরও 14 জনের প্রাণহানি হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 283। মৃত 14 জনের মধ্যে 9 জন ছিল ঢাকা মহানগরীর বাসিন্দা, বাকিরা চট্টগ্রামের। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরও 201 জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন 2570 জন। গত 24 ঘন্টায় যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন। সুস্থতার হার গতকালের তুলনায় আজকে বেশি, আমাদের 19.10% এবং মৃত্যুর হার শনাক্ত বিবেচনা মৃত্যুর হার 1.50%। নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 3 লাখের ঘর, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 45 লাখে। যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 85,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র স্পেনের পর আক্রান্তের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এছাড়াও যুক্তরাজ্য ও ব্রাজিলের মৃত্যু হার খুব একটা কমেনি। নতুন করে 3,700-র বেশি আক্রান্ত হওয়ার ভারতের মোট করোনা রোগীর সংখ্যা এখন 78,000 ছাড়িয়ে গেছে। সংক্রমণ কিছুটা স্থিতিশীল হওয়ায় 39টি প্রশাসনিক এলাকার জরুরি অবস্থা প্রত্যাহার করতে যাচ্ছে জাপান। করোনা মহামারীর প্রভাবে আফ্রিকা মহাদেশের প্রায় 3,43 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে বলেও পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। এবার
এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সুলতানা রহমান। সুলতানা রহমান, আপনি প্রায় প্রতিদিনই আমাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের যে আপডেট সেগুলো দিয়ে যাচ্ছেন। তো বিশ্বে প্রাণহানি 3 লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউ ইয়র্কের কি অবস্থা? বাংলাদেশি কমিউনিটির সদস্যরা যারা আছেন তারা কেমন আছেন? প্রথমে আপনাকে একটু নিউ ইয়র্কের খবর বলি। নিউ ইয়র্কের জন্য ভালো খবর, শুভ লক্ষণ অনেক, কারণ এরই মধ্যে কোভিড-19 নিউ ইয়র্কে বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে এমন ঘোষণা দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। আপনি জানেন শুধুমাত্র নিউ ইয়র্কে প্রায় 25,000-এর বেশি মানুষ মারা গেছে এবং এই সংখ্যা এখন 100-র ঘরে নেমে এসেছে এবং আক্রান্ত বেশ খানিকটা কমেছে, যে কারণে নিউ ইয়র্কের গভর্নর আগামী 15ই মের পর থেকে একটু একটু করে জনজীবন সচল করার কল্পনা করছেন এবং সেই সঙ্গে তিনি গণহারে পরীক্ষার উপর জোর দিচ্ছেন যাতে করে জীবন এবং জীবিকা দুটোই নিরাপদ রাখা যায়। আর সামগ্রিকভাবে পুরো আমেরিকার কথা যদি বলি, যেসব স্টেট গুলোতে জনজীবন সচল করার উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে তড়িঘড়ি করে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো, এবং সেই তড়িঘড়ি করার কারণে প্রাণহানি আরো অনেক বাড়বে। আশঙ্কা করা হচ্ছে এই মৃত্যুর সংখ্যা 2.5 লাখে গিয়ে ঠেকতে পারে। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকালই জানিয়েছেন তিনি সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো সচল করতে চান। যদিও আগামী জুলাই, আগস্ট এই 2 মাস কিন্তু গ্রীষ্মের বন্ধ রয়েছে, কিন্তু এরপরে যেন স্কুল কলেজগুলো খোলে সেই উদ্যোগ নিতে তিনি সারা দেশেরই বিশ্ববিদ্যালয়গুলোকে বেশি চাপ দিচ্ছেন। বিশেষ করে হার্ভার্ডের মতো যেই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তারা অবশ্য এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরে তারা অনলাইন ক্লাস শুরু করবে। তারা ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীকে আপাতত চায় না জীবনের নিরাপত্তার জন্য। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন এবং তার যে 4 বছরের সাফল্য এর একটি বড় বিষয় হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। তার শাসন আমলে আসলে আমেরিকাতে শ্রম বাজার যেমন প্রসারিত হয়েছে, মানুষের কর্মের সুযোগ হয়েছে বেশি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ উঁচু। এরকম একটি অবস্থায় কোভিড-19 এর কারণে সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক যে উন্নতি এগুলো কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শেয়ার বাজারে দর পতন আছে, সবকিছু মিলে অর্থনৈতিক যে স্থবিরতা তিনি সেটিকে কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা জানি এরই মধ্যে কিন্তু সমগ্র দেশের যারা ট্যাক্স পেয়ার রয়েছেন তাদের জন্য বিভিন্ন রকম প্রণোদনামূলক প্যাকেজ দিয়েছেন। এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবার জন্য আলাদা আলাদা করে বিভিন্ন আর্থিক সহায়তামূলক প্রণোদনা তিনি দিয়েছেন। কিন্তু যারা ডেমোক্র্যাট পার্টি রয়েছে, বিশেষ করে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি নতুন একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন, কারণ প্রায় 3 মাস জনজীবন স্থবির, এর মধ্যে মাত্র $1200 থেকে $2400 জীবনযাপনের জন্য খুবই সামান্য। ডেমোক্র্যাটরা উদ্যোগ নিচ্ছে যাতে করে আর এক দফায় মানুষ এই আর্থিক প্রণোদনাটি পেতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টি সেটিতে অবশ্য ততটা বেশি উৎসাহী নয়। শুক্রবার দিন আমরা সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নিউ ইয়র্ক থেকে সুলতানা রহমান জানাচ্ছিলেন কোভিড-19 এর প্রভাবে সেখানকার কি অবস্থা, সেই সাথে অর্থনীতি এবং নির্বাচনের বিস্তারিত। দর্শক, রাত 10টার সংবাদে পৌঁছে নিচ্ছে একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। করোনা শনাক্তে উপসর্গ নিয়ে পরীক্ষা করতে এসে নমুনা সংগ্রহের পুরো প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বাড়ছে। অসুস্থতা যেন আরো বাড়িয়ে দিচ্ছে নানান সব জটিলতায়। জীবন রক্ষার কথা বিবেচনা করে অব্যবস্থাপনায় সৃষ্ট ভোগান্তি কমানোর আকুতি ভুক্তভোগীদের। আরো জানাচ্ছেন আফরিন আনোয়ার। মহাখালীতেও হয় না, হ্যাঁ তারা যে করে তার নাকি পজিটিভ ধরা পড়ছে, সে এখন করে না। টেলিফোন করলাম IADCR যে কি ঘটনা, আমরা বলেন সব জায়গায় করোনা টেস্ট হয়, তাহলে কোথাও তো পাই না। ইউনানি হাসপাতালে আসলাম, এখানেও শেষ হয়ে গেছে। এই ভোগান্তি কতদিন আমাদের চলবে? আমরা চাই যে এইটা যেহেতু সরকারেরও ব্যথা, আমাদেরও ব্যথা, এটা যাতে সহজলভ্য হয়। নিজেকে এবং পরিবারকে বাঁচানোর চেষ্টায় যেন এদের অপরাধ। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জটিল প্রক্রিয়ায় ক্লান্ত এই মানুষগুলো। বয়সের ভারে শারীরিক ও মানসিক সক্ষমতা নেই, এরপরও বাস্তবতা এখানে রূঢ়। 2-3 দিন ঘুরেও পরীক্ষা করতে না পারার সংখ্যাও কম নয়। 2 দিন ঘুরেও দিতে পারি নাই, পরে আজকে আমি কাশি খুব ফিল করতেছি, এই জন্য আজকে আমি এখানে এসে সিরিয়াল দিছি।
আর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থেকে দ্রুত সমাধান দিতে না পারলেও সাধারণের ভোগান্তি লাঘবে নিজেদের চেষ্টার কথা জানান উপস্থিত এই কর্মকর্তা। এখানে আসলে আমরা 30টার বেশি নেওয়া সম্ভব হচ্ছে না। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের স্যাম্পল কালেক্ট করার কথা, কিন্তু রোগীর চাপের জন্য আমরা আজকে 9:30টাই শুরু করে দিয়েছি। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে করোনা শনাক্তে 16টি বা তার বেশি সংখ্যক সুরক্ষা বুথ স্থাপন করা হলেও উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসাদের তুলনায় তা অপ্রতুল। যদিও যাও আছে, সেখানেও একদিনে সর্বোচ্চ 30 জনের বেশি নমুনা সংগ্রহ সম্ভব নয়। রয়েছে রিপোর্ট সংগ্রহের জটিলতা সহ নানা সমস্যা। করোনা মহামারীতে বেঁচে থাকাই যখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন শত কষ্ট উপেক্ষা করে যারা নমুনা দিতে আসছেন তারা এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দ্বিতীয় বা তৃতীয়বার যে সংক্রমিত হবেন না এমন নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে অপেক্ষমান ভুক্তভোগীরা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। বিশ্বকে স্থবির করে দেওয়া কোভিড-19 চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতা পরীক্ষা শুরু হচ্ছে বাংলাদেশে। সেজন্য সব প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের শিক্ষকরা। আগামী শনিবার পরীক্ষামূলক এই প্রয়োগ শুরু হবে। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমোদনও নেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে সেরে ওঠা ব্যক্তিদের রক্তের প্লাজমা অসুস্থদের দেওয়ার চিকিৎসা পদ্ধতি এরই মধ্যে প্রয়োগ করছে যুক্তরাজ্য সহ নানা দেশ। N95 মাস্কের মোড়কে সাধারণ মাস্ক সরবরাহের কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন আলোর মুখ দেখেনি এখনই। 16 দিন আগে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও তা এখনও প্রকাশ ও দায়েরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিকে কোনো পক্ষকে বাঁচানোর জন্য প্রতিবেদন প্রকাশ দেরি করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ টিআইবি। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা ভাইরাস সংকট চলাকালে মার্চ মাসে কেন্দ্রীয় ঔষধাগার থেকে বিভিন্ন হাসপাতালে যেসব মাস্ক সরবরাহ করা হয়েছিল তার প্যাকেটে N95 লেখা থাকলেও ভেতরে ছিল সাধারণ সার্জিক্যাল মাস্ক। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে N95 মাস্কের নামে যেসব মাস্ক দেয়া হয় সেগুলো নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিঠিও দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। জেএমআই নামে একটি প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগারকে এসব মাস্ক সরবরাহ করেছিল। এসব N95 মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহ করায় প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সেই তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। N95 লেখা আপনার বক্স, ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে 24 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও 28 এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে কি আছে জানতে চাইলে কোনো কথা বলেননি তদন্ত কমিটির এক সদস্য। আমরা রিপোর্ট জমা দিয়েছি, এরপরের বিষয়ে আমি জানি। প্রতিবেদন কি কোন দোষী বা কাউকে কিছু পেয়েছে কিছুই বলা যাবে না, এটা তো আপনি জানেন। সুতরাং তবে 16 দিন পার হলেও তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। না, দেরি হলে তো যে কোনো বিষয়ে বিব্রত তো লাগবেই। তো আমার মনে হয় শিগগিরই হয়তো কোন একটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হলেই বলতে পারবো আমি। এদিকে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে দেরি হওয়াকে অস্বাভাবিক ঘটনা বলছে টিআইবি। যাদের উপরে এই দায়িত্বটা আছে তারা কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান? কারণ তিনি তো ঘোষণা করেছেন এবং তিনি তো অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্নবিদ্ধ দেরি হওয়াটা তার কারণ হচ্ছে যে এটাকে চাপিয়ে রাখার চেষ্টা হচ্ছে নাকি এর মাধ্যমে কাউকে সুরক্ষা করার চেষ্টা করা হচ্ছে। দুটি চালানের মাধ্যমে কেন্দ্রীয় ঔষধাগারকে 20,600টি মাস্ক N95 বলে সরবরাহ করেছিল জেএমআই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে কানাডা সরকারকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রানকোইস ফিলিপের সাথে টেলিফোনে আলাপকালে এই অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক এক আয়োজনে বাংলাদেশকে মেডিকেল সরঞ্জাম উপহার দেয় সুইডেন সরকার। এই সময় সুইডেনের বিখ্যাত পোশাক ব্র্যান্ড H&M এর মতো অন্য কোম্পানিগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সংবাদের রিপোর্ট জানিয়েছি একটি বিরতি। বিরতির পরে আরো সংবাদ নিয়ে।
বিরতির পর স্বাগত আরও একবার। করোনা মহামারীর এই সময়ে ভয়াবহ বিপর্যয় দেশের রপ্তানি খাত, যা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে প্রতিদিন। অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা অগ্রাধিকারে থাকায় পোশাক সহ ফ্যাশন পণ্যের চাহিদা তৈরি হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্র্যান্ড বায়ারদের সাথে কার্যকরী যোগাযোগ ও রপ্তানিমুখী পণ্যের অনলাইন ট্রেডিংয়ে হিস্যা বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার তাণ্ডবে গোটা বিশ্ব যখন অবরুদ্ধ, তখন ভয়াবহ বিপর্যয়ে দেশের পণ্য রপ্তানি। শেষ পর্যন্ত এই ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে কাটছে না সে অনিশ্চয়তাও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব বলছে, করোনার কোপে দেশের শীর্ষ রপ্তানি খাত পোশাকে নেমে এসেছে বড় বিপর্যয়। এপ্রিল মাসে রপ্তানি হয়েছে মাত্র $52 কোটি পোশাক, যা আগের বছরের চেয়ে কমেছে প্রায় 83%। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাবে করোনার এই সময়ে এপ্রিল পর্যন্ত তৈরি পোশাকের রপ্তানি বাতিল বা স্থগিত হয়েছে প্রায় $3.25 বিলিয়ন। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নানা উপায় খুঁজছেন উদ্যোক্তারাও। এখন কিন্তু এই সিজন চেঞ্জ হওয়ার সময়, যে সিজনটা হচ্ছে গিয়ে যে আমরা উইন্টারের থেকে আবার সামারের অর্ডার কিংবা স্প্রিং এর অর্ডারে যাচ্ছি, এই সময় যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্যাম্পলিং, এইগুলি খুব দ্রুততার সঙ্গে করতে হবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, নতুন করে পোশাক বা ফ্যাশন পণ্যের চাহিদা তৈরিতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে নিবিড় যোগাযোগ ও অনলাইন ট্রেডিংয়ে মনোযোগী হবার তাগিদ দিয়েছেন তারা। জার্মানি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার এখন, বা স্পেন, ইউনাইটেড কিংডম, তারা সবাই বিপর্যস্ত, এবং ওই অর্থনীতিগুলো যদি ঘুরে না দাঁড়ায় তাহলে আমাদের রপ্তানি কিন্তু ঘুরে দাঁড়াবে না। উইন্টার সিজনের যে অর্ডারটা যেটা প্লেস করা হচ্ছে বা হবে ঈদের পরে, সেই অর্ডারগুলো যখন আমাদের কাছে চলে আসবে তখন আমরা হয়তো ঘুরে দাঁড়াবো, বা সেটা হতে হতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তার প্রস্তুতি কম। অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া দরকার, বিনিয়োগ করা দরকার, যাতে অনলাইন ভিত্তিক যে ট্রেডিংগুলো হয় পণ্যের, সেখানে বাংলাদেশের উদ্যোক্তারাও যাতে বড়ভাবে অংশগ্রহণ করতে পারেন। এই দুঃসময়ে বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে থাকছে ক্ষতিগ্রস্ত ও অপ্রাতিষ্ঠানিক খাতের ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্যও প্রণোদনা সুপারিশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 10টা সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। এবার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ধারাবাহিক ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। জম্পেশে ফেসবুক লাইভ আড্ডায় এই প্রোটিয়াকে বিপিএল খেলার আমন্ত্রণ জানিয়েছেন তামিম ইকবাল খান। বাংলাদেশের ক্রিকেট ও সমর্থকদের নিয়ে নিজের ভাবনাগুলো তুলে ধরেন ফাফ ডু প্লেসিস। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। করোনাকালে ফেসবুকে নিয়মিত তামিম ইকবাল, মাশরাফি মুশফিকদের পর দেশের সীমানা পেরিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসি। আপনি কি জানেন 2015 বিশ্বকাপ সেমিফাইনাল হারের পর এই প্রোটিয়ার আর ইচ্ছেই ছিল না ক্রিকেট খেলার? তামিমের সঙ্গে আড্ডায় সে কথা জানালেন অকপটে। হারের দিনগুলো পেছনে ভাবনা জুড়ে এগিয়ে যাওয়া। বিশ্বের অনেক টি-20 টুর্নামেন্টে নিয়মিত ফাফ ডু প্লেসি। প্রোটিয়া কাপ্তানকে তামিম দেখতে চান বিপিএল এ। দক্ষিণ আফ্রিকায় বিপিএল লাইভ দেখা যায় না, তবে ক্রিক ইনফোতে অনুসরণ করেছি পরিচিত ক্রিকেটাররা কেমন করছে। তোমাকে আগেই বলেছি যে আমি অবশ্যই বিপিএল খেলতে আসছি। ঠিক নিশ্চিত নয় যে বিস্তারিত আলাপ করার উপযুক্ত জায়গা এটি কিনা। ক্রিকেটের সঙ্গে জড়িয়ে জীবন, তাই তো সবারই খোঁজ খবর রাখা হয় নিয়মিত। সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখেছেন ফাফ ডু প্লেসি। আগে বাংলাদেশ দল 2-1 ক্রিকেটারের উপর নির্ভর করত। ওই উইকেট দুটি নিলেই কাজ সহজ হয়ে যেত। এখন দলটা গড়ে উঠেছে, আরো অনেক ক্রিকেটার উঠে এসেছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। উপমহাদেশের দলগুলোর জন্য এটি সবসময় বড় ব্যাপার। করোনায় থমকে আছে ক্রীড়াঙ্গন। ক্রান্তিকালে কেমন যাচ্ছে ফাফ ডু প্লেসির দিনকাল? খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। লকডাউনের মাঝে আছি। সাধারণ মানুষ বেশ কষ্টে আছে। নিজের জায়গা থেকে যতটুকু করা সম্ভব করছি। অধিনায়কত্বের চ্যালেঞ্জ মাঠের বাইরে। বাংলাদেশের নয়া ওয়ানডে কাপ্তান তামিমকে বলেন ফাফ ডু প্লেসি। আরিফুল ইসলাম, নিউজ 24।
এখনকার মতো এই ছিল সর্বশেষ। তখন সঙ্গে থাকবার জন্য আমাদের ধন্যবাদ সবাইকে।